না, 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 না। বার্সেলোনাকে আর যাই হোক গরিবলোনা বলা যাবে না। কারণ একদিনের মধ্যে তারা $৭০ মিলিয়ন দিয়ে অ্যান্টনি গার্ডনকে কিনে ফেলল। যেখানে গতকালকে সন্ধ্যার দিকে আমরা শুনলাম যে অ্যান্টনি গার্ডনের প্রতি ইন্টারেস্ট আছে বার্সেলোনার এবং তার কিছুক্ষণ পর শুনলাম যে ডেকো নাকি সেখানে চলে গিয়েছে তাকে মনিটর করার জন্য এবং কিছুক্ষণ পরেই হিয়ার উই গো হয়ে গেল। মানে বোঝাই যাচ্ছে বর্তমানে বার্সেলোনার কাছে প্রচুর পরিমাণ টাকা আছে। শুধুই কি অ্যান্টনি গার্ডেন, বর্তমানে তারা মনিটর করতেছে জুলিয়ান আলভারেজকে এবং তাদের নাকি জুলিয়ান আলভারেজকেও লাগবে। তার পাশাপাশি তাদের মার্কাস র‍্যাশফোর্ডকেও লাগবে এবং তাদের একজন টপ লেভেলের ডিফেন্ডারও লাগবে। তো এখন বলতে পারেন যে তারা আসলে এত পরিমাণ টাকা কোথায় পাইলো? তো যারা ভাবতেছেন যে বার্সেলোনা টাকা কোথায় পাইলো, তাদের উদ্দেশ্যে বলি যে বার্সেলোনা তেলের খনি পেয়েছে ক্যাম্প নিউয়ের নিচে। তো এখন ওনারা বলতে পারেন যে কিভাবে তারা ক্যাম্প নিউয়ের নিচে তেলের খনি পাইলো? ভাই, বাংলাদেশে খাটের নিচে যদি তেলের খনি পাওয়া যায় তাহলে তারা ক্যাম্প নিউয়ের নিচে তেলের খনি পাবে না। জোকস অ্যাপার্ট। এখন আসা যাক যে কেন তারা তাহলে অ্যান্টনি গার্ডনকে কিনলো এবং কিভাবে কিনলো বা তারা কি তাকে রেজিস্টার করতে পারবে কিনা বা টাকা কোথায় পাইলো এটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো প্রথমে আসা যাক যে কেন কিনলো? আমার মনে হয় ২ টা কারণে কেনা হয়েছে অ্যান্টনি গার্ডনকে। ফার্স্ট ইজ ইগো অ্যান্ড গ্যামলিং। কিছুদিন আগে আমরা বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্টকে বলতে শুনেছি যে বার্সেলোনা তো ব্রোক, তাদের কাছে তো টাকা নেই। কারণ কিছুদিন আগে বার্সেলোনায় হ্যারি কেইনকে এক্সপ্লোর করতেছিল, তাকে কেনার চিন্তাভাবনা করতেছিল। এটাই যখন বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট শোনে তখন বলে যে ওরা তো গরিব, ওদের কাছে কি টাকা আছে আমাদের হ্যারি কেইনকে কেনার মতো? তো এর প্রতিদানে আমার মনে হয় ডেকো এই যে বায়ার্ন মিউনিখের যে টপ মানে প্রায়োরিটি সাইনিং ছিল সেটা ছিল অ্যান্টনি গার্ডন। আমার মনে হয় এই কারণে অ্যান্টনি গার্ডনকে তারা নিয়ে এসেছে। তো এখন আসা যাক দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে আমাদের অ্যান্টনি গার্ডন কিন্তু হ্যান্সি ফ্লিকের সিস্টেমের জন্য প্রপার ফিট। বর্তমানে অ্যান্টনি গার্ডনের চাইতে এত ফিট প্লেয়ার এই যে হ্যান্সি ফ্লিকের প্রজেক্টের জন্য আর কোথাও নেই। বিশেষ করে সে যে পরিমাণ ডিফেন্সে হেল্প করে, মানে সে একে তো প্রেসও করে তার পাশাপাশি সে ডিফেন্সেও নেমে আসে হেল্প করার জন্য এবং তার এই হেল্প করার অ্যাবিলিটি রাফিনার চাইতেও অনেক পরিমাণ বেশি এবং তার সাথে সাথে সে সবচেয়ে বেশি গ্রাউন্ড ডুয়েল উইন করতে পারে। প্রিমিয়ার লিগে যত প্লেয়ার রয়েছে মানে লেফট উইঙ্গার রয়েছে অ্যান্টনি গার্ডনের ধারে কাছেও নেই। অ্যান্টনি গার্ডনকে সাইন করার আরেকটা কারণ হচ্ছে সে চ্যাম্পিয়ন্স লিগে খুব ভালো ফুটবল খেলে এবং এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে সে ১২ ম্যাচে ১০টা গোল করেছে এবং ২টা অ্যাসিস্ট করেছে। মানে ১২ ম্যাচে ১২টা গোল অ্যাসিস্ট সে করে ফেলেছে এবং বার্সেলোনার যে বিষয়টা সবচেয়ে খারাপ সেটা হচ্ছে তারা চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে ওই পরিমাণ পারফরমেন্স ডেলিভার করতে পারে না এবং এই কারণে আমার মনে হয় অ্যান্টনি গার্ডনকে তারা এত তাড়াতাড়ি সাইন করে নিল। তো এই কারণে বর্তমানে তারা তাকে কিনেছে। এখন আপনারা বলতে পারেন যে অ্যান্টনি গার্ডেনের মতো প্রোফাইলের প্লেয়ার তো তাদের কাছে রয়েছে, মার্কাস র‍্যাশফোর্ডকে তারা তো মাত্র $৩০ মিলিয়ন বিনিময়েই কিনতে পারে। তাহলে কেন তারা মার্কাস র‍্যাশফোর্ড থাকতে $৮০ মিলিয়ন বিনিময়ে অ্যান্টনি গার্ডনের পিছে গেল? তো তাদের উদ্দেশ্যে বলি, মার্কাস র‍্যাশফোর্ড হয়তো অ্যান্টনি গার্ডনের চাইতে অনেক ভালো গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে, কিন্তু যে জিনিসটা পারে না সেটা হচ্ছে প্রেস করতে এবং অ্যান্টনি গার্ডন লিটারালি কুত্তার মতো প্রেস করতে পারে এবং এই কারণে আমার মনে হয় তারা মার্কাস র‍্যাশফোর্ডের দিকে এখন না গিয়ে অ্যান্টনি গার্ডনের ডিলটাই সাইন করে ফেললো। তো এর পাশাপাশি আসা যাক এই যে অ্যান্টনি গার্ডনকে সাইন করে কি তারা থেমে গেল? না, বর্তমানে তারা জুলিয়ান আলভারেজকেও ফলো করতেছে এবং জুলিয়ান আলভারেজকেও কেনা ট্রাই করতেছে। তো জুলিয়ান আলভারেজ যেটা দিবে সেটা হচ্ছে প্রেস। বর্তমানে হ্যান্সি ফ্লিকের পুরো প্রজেক্টটাই নির্ভর করতেছে প্রেসের উপর, কারণ হ্যান্সি ফ্লিক হাইলাইন ফুটবল খেলে এবং হাইলাইন ফুটবলে ম্যাচ নির্ভর করে অ্যাটাকারদের ওপর। অ্যাটাকাররা কী পরিমাণ প্রেস করতেছে তার উপর। অ্যাটাকাররা যদি খুব ভালোভাবে প্রেস করতে না পারে তাহলে ডিফেন্স লাইন খুব সহজেই এক্সপোজ হয়ে যায় এবং এই কারণে তারা জুলিয়ান আলভারেজকে কেনার ট্রাই করতেছে, কারণ জুলিয়ান আলভারেজ ইজ এ প্রেসিং মনস্টার। লিটারালি তার মতো প্রেস করতে পারে না বর্তমানে লা লিগার কোনো স্ট্রাইকার। এবং এখন আপনারা বলতে পারেন যে বার্সেলোনা এতদিন তো প্লেয়ার কিনতেই পারতো না, তো তাহলে কেন তারা এখন একটা সিজনে এতগুলো প্লেয়ারকে মনিটর করতেছে? তো যারা ভাবতেছেন যে বার্সেলোনা প্লেয়ার কিনতে পারে না তারা ভুল। বার্সেলোনা প্লেয়ার কিনতে পারে, যেটা পারে না সেটা হচ্ছে রেজিস্টার করতে, কারণ বার্সেলোনার ওই পরিমাণ বেতন দেওয়ার অ্যাবিলিটি নাই। 1:1 ফরমেশনে তারা এখন পর্যন্ত আসতে পারেনি, কিন্তু রিসেন্টলি আমার মনে হয় তারা সেই ফরমেশনে এসে গিয়েছে, কারণ তারা বর্তমানে লেভানডস্কিকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিয়েছে। তার পাশাপাশি তারা ড্যানি অলমোকে সেল দেওয়ার ট্রাই করতেছে এবং তার পাশাপাশি হয়তো কুন্দে এই সিজনে চলে যাবে এবং ক্রিস্টিয়ানসনের বিষয়টা আমি এখন পর্যন্ত শিওর নই এবং এর ফলে যে ওয়েজ গ্যাপটা তৈরি হচ্ছে এই গ্যাপের ভিতরে তারা ইজিলি অ্যান্টনি গার্ডন
এবং তার পাশাপাশি একজন ডিফেন্ডার এবং জুলিয়ান আলভারেজকে নিতে পারে। তো এখন কথা হলো, এই যে ফ্রন্ট লাইন, জুলিয়ান আলভারেজকেও যদি তারা নেয়, অ্যান্টনি গার্ডনকেও যদি তারা নেয়, তার পাশাপাশি লামিন ইয়ামালও যদি থাকে, তার পাশাপাশি রাফিনাও যদি থাকে এবং তার পাশাপাশি মার্কাস র্যাশফোর্ডও যদি থাকে, তাহলে আসলে একটা জিনিস ভেবে দেখুন তো, আমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান রয়েছি, আমাদের রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনের যে অবস্থা, লিটারালি এই যে জুলিয়ান আলভারেজ এবং অ্যান্টনি গার্ডনকে ছাড়াই আমাদের রিয়াল মাদ্রিদের 12টা যেভাবে বাজাচ্ছে বার্সেলোনা, তারা এই সকল প্লেয়ারকে পাইলে রিয়াল মাদ্রিদের অবস্থা কী করবে একটাবার ভেবে দেখুন তো।